একদা সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল শান্তিবাস। এই গ্রামে বাস করতেন এক জ্ঞানী ও দূরদর্শী বৃদ্ধ, যার নাম ছিল হাফিজ সাহেব। তার বয়স হলেও তার চোখ দুটি ছিল জ্ঞানের আলোয় উজ্জ্বল এবং তার কথাগুলো ছিল হিকমতে ভরা। গ্রামের প্রতিটি মানুষ, ছোট থেকে বড়, তাদের জীবনের যে কোনো সমস্যা বা দ্বিধা নিয়ে হাফিজ সাহেবের কাছে আসত। তিনি ধৈর্য সহকারে তাদের কথা শুনতেন এবং এমনভাবে উপদেশ দিতেন যেন সমস্যার সমাধান তাদের নিজেদের মনের ভেতর থেকেই বেরিয়ে আসে। গ্রামের সবাই তাকে ভীষণ শ্রদ্ধা করত এবং তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত। একদিন গ্রীষ্মের এক তপ্ত দুপুরে, যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এবং গ্রামের রাস্তাগুলো জনশূন্য, তখন এক যুবক, যার নাম ছিল আতিক, হাফিজ সাহেবের কুঁড়েঘরের দিকে বিষণ্ণ মনে হেঁটে এলো। আতিক ছিল গ্রামের সবচেয়ে পরিশ্রমী যুবকদের একজন। মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করত, কিন্তু তার মুখে সবসময় একরাশ হতাশার ছাপ লেগে থাকত। আতিক হাফিজ সাহেবের সামনে এসে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদু, আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। আমি দিনরাত কঠোর পরিশ্রম করি, অক্লান্তভাবে কাজ করি, কিন্তু মনে হয় যেন আমি কোনো গন্তব্যে পৌঁছাতে পারছি না। সফলতা আমার থেকে বহু দূরে রয়ে গেছে। আমার সব প্রচেষ্টা বৃথা মনে হয়। তার কণ্ঠস্বর ছিল হতাশায় ভরা, তার চোখে ছিল ব্যর্থতার বেদনা। হাফিজ সাহেব শান্তভাবে আতিকের কথা শুনলেন। তার চোখে মুখে কোনো বিরক্তি ছিল না, শুধু ছিল গভীর মমতা। এরপর তিনি মৃদু হেসে আতিককে বললেন, আতিক, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আজ আমি তোমাকে শুধু উপদেশ দেব না, একটি পরীক্ষা দেব। যাও, আমার জন্য একটি বালতি নিয়ে এসো এবং তার সাথে কিছু বড় পাথর, কিছু ছোট নুড়ি পাথর আর এক বালতি মিহি বালি। আতিক কিছুটা অবাক হল। তার মনে প্রশ্ন জাগল, তার সমস্যার সাথে এসব জিনিসের কি সম্পর্ক? কিন্তু হাফিজ সাহেবের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল, তাই সে দ্রুত নির্দেশ পালন করল এবং জিনিসগুলো সংগ্রহ করে আনল। জিনিসপত্রগুলো এনে হাফিজ সাহেবের সামনে রাখতেই বৃদ্ধ বালতিটি আতিকের সামনে রাখলেন। প্রথমে তিনি বড় পাথরগুলো নিলেন, যা আকারে আপেল বা কমলা লেবুর মতো ছিল, এবং সাবধানে সেগুলো বালতির ভেতর রাখলেন। বালতির প্রায় অর্ধেকটা বড় পাথর দিয়ে ভরে গেল। এরপর হাফিজ সাহেব আতিকের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আতিক, তোমার কি মনে হয় বালতিটি কি এখন ভর্তি হয়েছে? আতিক বালতির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ দাদু, বালতি তো প্রায় ভর্তিই মনে হচ্ছে। আর কিছু রাখার জায়গা নেই? হাফিজ সাহেব মৃদু হাসলেন। তারপর তিনি ছোট নুড়ি পাথরগুলো নিলেন, যা আকারে ছোট ছিল। তিনি নুড়িগুলো বালতির মধ্যে ঢেলে দিলেন। নুড়িগুলো বড় পাথরের ফাঁকা স্থানগুলোতে চমৎকারভাবে নিজেদের জায়গা করে নিল। বালতি আরও ভরে উঠল। বৃদ্ধ আবার জিজ্ঞেস করলেন, এখন বলো আতিক, বালতিটা কি পুরোপুরি ভর্তি? আতিক এবার আরও অবাক হল। সে দেখল নুড়িগুলো বড় পাথরের ফাঁকগুলো পূরণ করে দিয়েছে। সে আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ দাদু, এবার সত্যিই বালতি ভর্তি, আর কিছু ঢোকানো অসম্ভব। হাফিজ সাহেব আবার হাসলেন। এবার তিনি মিহি বালি নিলেন, যা শুকনো নদীর তীরের বালির মতো মসৃণ ছিল। তিনি ধীরে ধীরে বালিগুলো বালতির মধ্যে ঢালতে লাগলেন। আশ্চর্যের বিষয় হল, বালতিগুলো নুড়ি পাথরের ক্ষুদ্রতম ফাঁকগুলো ভরে দিল। বালতিটি এবার কানায় কানায় পূর্ণ হয়ে গেল। হাফিজ সাহেব এক ঝলক আতিকের দিকে তাকালেন। তার চোখে ছিল গভীর জীবনবোধ। তিনি বললেন, এখন বলো আতিক, বালতিটা কি এখন সম্পূর্ণ ভর্তি? আতিক এবার আর কোনো দ্বিধা না করে উত্তর দিল, হ্যাঁ দাদু, এবার বালতি পুরোপুরি ভর্তি, এক ফোঁটা পানিও এর মধ্যে আর ধরবে না। বৃদ্ধ তখন বালতিটি সরিয়ে রাখলেন এবং আতিকের দিকে তাকিয়ে বললেন, আতিক, এই বালতিটি আর এর ভেতরে থাকা জিনিসগুলো হলো তোমার জীবন। বড় পাথরগুলো হলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তোমার ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস ও ইবাদত, তোমার পরিবার, তোমার স্বাস্থ্য, তোমার চরিত্র এবং তোমার মৌলিক মূল্যবোধগুলো। এগুলো ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ। ছোট নুড়ি পাথরগুলো হলো তোমার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। তোমার কাজ, তোমার পড়াশোনা, তোমার পেশাগত লক্ষ্য,
তোমার দায়িত্ব এবং সম্পর্কগুলো, আর বালি হলো তোমার জীবনের ছোটখাটো বিষয়গুলো, যেমন বিনোদন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো, তুচ্ছ ঝগড়া বা অনর্থক কাজে সময় নষ্ট করা। তিনি আরও বোঝালেন, যদি তুমি প্রথমে বালি দিয়ে তোমার জীবনের বালতিটি ভর্তি করো, অর্থাৎ যদি তুমি তোমার বেশিরভাগ সময় এবং শক্তি ছোটখাটো গুরুত্বহীন বিষয়গুলোর পেছনে ব্যয় করো, তাহলে তোমার কাছে বড় পাথর বা নুড়ি পাথরের জন্য আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। তোমার জীবনের মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অসম্পূর্ণ থেকে যাবে। তেমনি যদি তুমি তোমার জীবনে প্রথমে বিনোদন, তুচ্ছ আড্ডা বা এমন কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো যা তোমাকে কোনো লক্ষ্য পূরণে সাহায্য করে না, তাহলে তুমি তোমার ঈমান, পরিবার, স্বাস্থ্য এবং গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালনের সময় বা সুযোগ পাবে না। হাফিজ সাহেব গভীর কণ্ঠে বললেন, আতিক, তোমাকে প্রথমে তোমার জীবনের বড় পাথরগুলো দিয়ে বালতি ভর্তি করতে হবে। তোমার ঈমানকে শক্তিশালী করো, পরিবারকে সময় দাও, স্বাস্থ্যের যত্ন নাও এবং চরিত্র গঠনে মন দাও। এরপর নুড়ি পাথরগুলো, অর্থাৎ তোমার কাজ ও পড়াশোনায় মনোযোগ দাও। সবশেষে যদি সময় থাকে তবে বালি দিয়ে বালতি ভরো, অর্থাৎ বিনোদন বা ছোটখাটো বিষয়গুলো নিয়ে ব্যস্ত হও। যুবক আতিক বৃদ্ধের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল। তার চোখে ফুটে উঠল নতুন এক উপলব্ধি। সে তার ভুল বুঝতে পারল। তার জীবনের অগ্রাধিকারে সে কত বড় ভুল করছিল। সে বুঝতে পারল কেন এত পরিশ্রম করেও সে সফলতা পাচ্ছিল না। তার চোখের হতাশা দূর হয়ে দৃঢ় সংকল্পে ছাপ পড়ল। সে উঠে দাঁড়িয়ে হাফিজ সাহেবকে কৃতজ্ঞতা জানাল এবং প্রতিজ্ঞা করল যে এখন থেকে সে তার জীবনের অগ্রাধিকারগুলো সঠিকভাবে সাজাবে। প্রথমে বড় পাথরগুলোকে গুরুত্ব দেবে। গল্পের শিক্ষা। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ তা সঠিকভাবে বুঝতে পারা এবং সেই অনুযায়ী আমাদের সময় ও শক্তিকে ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা ও সীমিত সম্পদ দিয়েছেন এবং সেই সময় সর্বোত্তম ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। জীবনকে যদি আমরা সঠিকভাবে সাজাতে পারি, তবেই আমাদের ইহকাল ও পরকাল উভয়ই সফল হবে। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে ব্যবহার করা যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং নিজেদের ও সমাজের জন্য কল্যাণকর কিছু করতে পারি।